আমি অনির্বাণ, একজন সাধারণ রেল কর্মচারী। পারিবারিক অবস্থা খুবই শোচনীয় হওয়ায় অনেক কষ্ট করে কাজটা জোগাড় করেছি। কিন্তু সে কাজ পাওয়ার পর যতটা না আনন্দ পেয়েছি, তার থেকেও বেশি আতঙ্কে রয়েছি। কারণ আমার চাকরি কোনো সাধারণ রেল স্টেশনে হয়নি। ভারতের সবচেয়ে ভয়ানক স্টেশন বেগুনকোদর, এই স্টেশনেই আমার চাকরি হয়, যা বহু বছর ধরেই ভৌতিক ঘটনার জন্য বিখ্যাত। এই স্টেশন এতটাই ভৌতিক ছিল যে যারাই এই স্টেশনে কাজ করত তারা আর এই পৃথিবীতে নেই। এই স্টেশনের গল্প ছোটবেলা থেকেই অনেক শুনেছি মা ঠাকুমাদের মুখে। কিন্তু যখন আমার এই স্টেশনেই কাজ পাকা হলো, আমি চেয়েও সেই চাকরি ছাড়তে পারলাম না। আমার পারিবারিক পরিস্থিতি এতটাই দুর্বিষহ যে বাধ্য হয়ে এই কাজই আমায় করতে হবে। আমার অবস্থা এখন শাকের করাতের মতো, এগোলেও বিপদ, পিছলেও বিপদ। অনির্বাণ, তোমাকে এখন থেকে নাইট ডিউটি করতে হবে। তোমাকে একাই এই স্টেশন চত্বরের দায়িত্বে থাকতে হবে। কি, রাতে? তাও আবার আমাকে একা? কিন্তু স্যার, এই কাজে ঢোকার সময় তো কথা হয়েছিল যে আমি দিনেই ডিউটি করব। হঠাৎ করে তা চেঞ্জ হয়ে গেল কি করে? আমি রাত্রেবেলা এই ভুতুরে রেল স্টেশনে একা থাকতে পারবো না। আমরা সবাই জানি এই রেল স্টেশনের ভয়াবহতা সম্পর্কে। দেখো অনির্বাণ, এটা তোমার কাজ। তোমাকে যখন তখনই কাজ করতে হতে পারে, তা নিয়ে তুমি কিছু বলতে পারো না। আর এই স্টেশনের কথা বলছো, তোমাকে তো এখন থেকে সারা জীবনই এই স্টেশনেই কাজ করতে হবে। তাই আগে থেকে অভ্যাস করাই ভালো। তবে হ্যাঁ, নিজের সুরক্ষার জন্য তুমি রাতে নিজের কেবিন থেকে বেরিও না। এই স্টেশনের এত বদনামের কারণে সাধারণ মানুষ রাতে এখানে আসা তো দূরের কথা, এর ধারে কাছেও কেউ ঘেঁষে না। এমনকি যে ট্রেন এই স্টেশনের উপর দিয়ে যায়, তারা পর্যন্ত ট্রেনের জানলা খোলে না। কাজেই তোমাকে আমি এটা বলতে পারি, রাত্রেবেলায় তোমার কেবিনের বাইরে বেরোনোর কোনো প্রয়োজনই পড়বে না। তাই আবারও বলছি, রাতে কেবিনের বাইরে কিন্তু কোনো মতেই বেরিও না। কিন্তু কিন্তু স্যার, এ কি করে? দেখো, তুমি যতই কিন্তু কিন্তু করো না কেন, তোমাকে এখানেই কাজ করতে হবে। আমার হাতে কিছু নেই, এটা উপর মহলের সিদ্ধান্ত। স্যার তো স্যারের কথা বলে চলে গেলেন, কিন্তু ছোটবেলা থেকে এই স্টেশন সম্পর্কে আমি যা শুনেছি, তারপরও একা একা পুরো স্টেশনে ডিউটি করার কোনো সাহস আমি মন থেকে জোগাতে পারছি না। কিন্তু অগত্যা আর কোনো উপায় নেই, বাধ্য হয়ে আমাকে এই কাজ করতেই হবে। সন্ধে 7টা বেজে গেছে, রাত 10টা থেকে আমার ডিউটি শুরু। ঘড়িতে 9:30 বাজতেই আমি স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমার কোয়ার্টার থেকে। 10টা বাজার কিছুক্ষণ আগেই পৌঁছে যাই কেবিনে। আমি আসতেই ডে শিফটের যোগরাজ স্যার বেরিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমার কাঁধে হাত রেখে আমাকে সাহস জুগিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যায় সে। ওনার যাওয়ার পরই আমার মনটা উতলা হয়ে উঠল। আমার মনে অদ্ভুত একটা টেনশন শুরু হলো। তাই মনটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য আমি আমার ফোনে একটা গান চালিয়ে বসলাম। চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিলাম। অনির্বাণ, অনির্বাণ! কিছুক্ষণ পর হঠাৎই আমার মনে হলো আমার কেবিনের বাইরে কেউ আমার নাম ধরে ডাকছে। শব্দটি পাওয়া মাত্রই আমি কেবিনের চারিদিকে তাকালাম, কিন্তু কেবিনে কেউ ছিল না। মনের মধ্যে এক অদ্ভুত উথাল পাথাল শুরু হলো। হঠাৎ করে আমার ফোনে এক অদ্ভুত গান বেজে উঠল, যা আমি আমার জীবনে কখনো শুনিনি। সেই গানের ভাষার শব্দ খুবই অদ্ভুত। হঠাৎ করেই সেই গানের শব্দ জোরে হতে লাগলো, এতটাই জোরে হতে লাগলো যে আমার কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড়। আমি গান বন্ধ করার জন্য যেই আমার ফোনটা হাতে নিলাম, তখনই আমার ফোন একেবারে বন্ধ হয়ে যায়। তবু আমি সেই গান বন্ধ করতে পারলাম না। 2 হাত দিয়ে আমি আমার কান বন্ধ করলাম। তখনই হঠাৎ করে সমস্ত কিছু যেন শান্ত হয়ে গেল। এরপরই আমার দরজায় কেউ জোরে জোরে ধাক্কা মারতে শুরু করলো। কিন্তু এত রাতে এই স্টেশনে তো কারোর আসার কথাই নয়, অন্তত স্যার তো আমাকে তেমনটাই বলেছিল। তাহলে আমার কেবিনে কে ধাক্কা দিচ্ছে, এই ভেবে আমার গা শিউরে উঠল। তখনই আমি সাহস করে বললাম, কে কে বাইরে? আমাকে একটু সাহায্য করুন না, দয়া করে আমাকে একটু সাহায্য করুন।
নয়তো নয়তো ওরা আমাকে মেরে ফেলবে। এত রাতে কে বাইরে? এত রাতে তো কারোর বাইরে থাকার কথাই নয়। না না, আমি কিছুতেই দরজা খুলব না। তখনই আরো জোরে জোরে ধাক্কা পড়তে লাগলো দরজায়। প্লিজ প্লিজ আমাকে বাঁচান, প্লিজ বাঁচান, ওরা মেরে ফেলবে আমাকে নয়তো। এমন আর্তনাদ শুনে আমার মনে হলো সত্যি সত্যি বোধহয় কেউ বিপদে পড়েছে। তাই সাহায্য করার জন্য আমি আবার কেবিনের দরজা খুলে দিলাম। দরজা খুলতেই দেখলাম এক অপরূপ সুন্দরী নারী আমার দরজায় দাঁড়িয়ে আসে, যেন কোনো মায়াবী অপ্সরা এসে দাঁড়িয়েছে আমার দরজায়। ওকে দেখতেই ওর সৌন্দর্যে আমি হারিয়ে গেলাম। ওর মুখ দেখে আমি যেন মায়ায় আচ্ছন্ন হয়ে পড়লাম। সে কাঁদতে কাঁদতে আমায় যে কি বলছিল তা আমি আর বুঝে উঠতেই পারলাম না। তখনই সে আমাকে সরিয়ে আমার কেবিনের মধ্যে চলে এলো। প্লিজ খালি আজকের রাতে আমাকে লুকিয়ে থাকতে দিন। ঠিক ঠিক আছে, কিন্তু তুমি এত ভয় পেয়ে আছো কেন? কি হয়েছে? আমি আজকে রাতে গোপালের সাথে পালিয়ে যাব, তাই আমি বেরিয়েছিলাম। খুব ভালোবাসি আমরা দুজন দুজনকে, কিন্তু এই কথা আমার বাবা জানতে পেরে যায়। গোপাল তো কোনোভাবে এখন এখান থেকে পালিয়ে গেছে, কিন্তু আমি এখানেই রয়ে গেছি। কালকে সকাল হলেই আমি এখান থেকে চলে যাব। গোপাল আমাকে নিতে আসবে, আমি ওর সাথে বেরিয়ে যাব। কিন্তু সকাল হওয়া পর্যন্ত একটু সাহায্য করুন। যদি আবার বাড়ির লোক আমাকে খুঁজে পায় তাহলে আমাকে মেরে ফেলবে। আমি এই জন্য এখানে এসেছি, যাতে কেউ আমাকে খুঁজে না পায়। বলুন না, আমাকে সাহায্য করবেন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার খুব ঠান্ডা লাগছে। যখন থেকে এসেছেন তখন থেকে শীতে কাঁপছেন। আপনি এখানে বসে পড়ুন, আমি ততক্ষণে আপনার জন্য চা নিয়ে আসছি। মেয়েটিকে কেবিনে বসিয়ে রেখে আমি কিচেনের দিকে এগিয়ে গিয়ে চা তৈরি করতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই আমার চা তৈরি করা হয়ে গেলে চা নিয়ে কেবিনের কাছে যেতে শুরু করব, ঠিক তখনই ওই মেয়েটির চিৎকারের শব্দ শুনতে পেলাম। ওর চিৎকার শুনে আমার হাতে থাকা চায়ের কাপ প্লেটটা পড়ে গেল। আমার মনে হলো ওর বাড়ির লোক ওকে খুঁজে পেয়ে গেল না তো। এ কথা ভাবতে ভাবতেই আমি তাড়াতাড়ি কিচেন থেকে বেরিয়ে এলাম। আমি গিয়ে দেখলাম আমার কেবিনের দরজা খোলা। ওই মেয়েটিও ওখানে ছিল না। কেবিনের মেঝেতে চাপ চাপ রক্তের ছিটে পড়ে আছে। ওই মেয়েটির জন্য আমার খুব চিন্তা হতে লাগলো। আমি তাড়াতাড়ি করে আমার কেবিনের বাইরে বেরিয়ে এলাম। ঠিক তখনই ওই মেয়েটির চিৎকার আমার কানে এসে পৌঁছালো। আমি বেরিয়ে গিয়ে সেদিকে ছুটলাম। গিয়ে দেখি সেই মেয়েটি বসে আছে মেঝেতে, যদিও আমি তাকে পিছন থেকেই দেখতে পাচ্ছিলাম। সেই মেয়েটি কাঁদতে কাঁদতে হাতে কাটারি নিয়ে নির্মমভাবে কাউকে যেন কোপ দিচ্ছে। এই দৃশ্য দেখে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। যে নিষ্পাপ মেয়েটি কিছুক্ষণ আগে আমার কাছে সাহায্য চাইছিল, সে কিভাবে এমন হিংস্র হয়ে উঠল। এখনও সে নির্মমভাবে তাকে কুপিয়ে চলেছে। এই দৃশ্য দেখে আমি আর স্থির থাকতে পারলাম না। আমি চিৎকার করে বললাম, এ কি করছো তুমি? কাকে এভাবে খুন করলে? তখন সে ঘাড় ঘুরিয়ে আমার দিকে দেখলো। তার রূপ দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। সারা মুখে রক্ত লেগে আছে, চোখে এক ভয়ঙ্কর নৃশংসতা। সে এখন তার পৈশাচিক রূপ ধারণ করেছে। আমার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসছে। আমার চোখের সামনে যা ঘটছে তা দেখে আমি যেন ভয়ে পাথর হয়ে গেছি। এরপরই এক ভয়ঙ্কর চিৎকার করে সেখান থেকে পালিয়ে গেল সেই নরপিশাচ। আমি আমার মনে অনেকটা সাহস জুগিয়ে এগিয়ে গিয়ে সেই লাশটাকে দেখতে গেলাম, কারণ পুলিশকে খবর দিতে হবে তো। কিন্তু সেই নৃশংস মৃতদেহ দেখে আমি ভয়ে অজ্ঞান হয়ে গেলাম। সকালে যখন আমি আমার চোখ খুলি, তখন প্ল্যাটফর্মের বাইরে এসে দেখি একদল মানুষ ভিড় করে কি যেন একটা দেখছে। আমি এগিয়ে যাই। ভিড় সরিয়ে আমি যখন সে মৃতদেহ দেখলাম, তখন যেন আমার আত্মা কেঁপে উঠল। এই ভিড়ের মাঝখানে পড়ে থাকা ওই লাশটি অন্য কারণ নয়। ওই লাশটি
ওই লাশটি আমারই। এই রেলওয়ে স্টেশনে রাতে কর্মরত সকল কর্মচারীদের মতো আজ আমারও মৃত্যু হয়েছে। কেমন লাগলো বন্ধুরা আজকের গল্পটা? কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওটা লাইক করে কমেন্ট করে জানিও। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের অংশ হয়ে যাও। নোটিফিকেশন বেলটা বাজাতে ভুলো না, কারণ আগামী দিনে এরকম আরও দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে। তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো।